করে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা। তো সেই ক্ষেত্রে আপনারা এই অর্থনীতির আরেকটা শক্তিশালী জায়গা, দেশের বিনিয়োগের ক্ষেত্রেও জায়গা, বিদেশিদেরকেও দেশের অর্থনীতি সম্পর্কে ভালো একটা মেসেজ দেওয়ার জায়গা। শেয়ার বাজার নিয়ে এখন পর্যন্ত বোধহয় খুব বেশি ওপেন আলোচনা বিভিন্ন স্টেক হোল্ডারদের হয় নাই। পত্রিকায় সত্যিকার অর্থে আজকের প্রোগ্রামের আমি কোনো প্রিপারেশন ওইভাবে নেই কিন্তু দেখা সময়টা পাইনি। কিছুক্ষণ আগে দেখছিলাম যে পত্রিকায় এসেছে যে শেয়ার বাজারের আপনারা সিক্রেট এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের কথা বলছে, ভদ্রলোক কারোর সাথে খুব নাকি দেখাও করেন। তাহলে একটা লোক যদি দেখাই না করে তাহলে প্রকৃত স্টেক হোল্ডারদের কথাটা শুনবে কিভাবে? সেই ক্ষেত্রে আমার মনে হয় যে লাস্টে একটা প্রোগ্রাম করেছিলেন, আজকেও এখানে এসেছি। ওই যে প্রথমে একবার আসলে একটু অন্য একটা কাজ রেখে এসেছি, আবার দেখছেন ওখানে একটু বেরোচ্ছে, সাংবাদিক ওয়েট করছে, ইন্টারভিউ দিলাম। তো আবার আরো দুটো প্রোগ্রামে যেতে হবে, একটা বিদেশিদের প্রোগ্রামে। কারণ কি আপনারা ভুল বুঝতে পারেন যে তাহলে নূর ভাই বোধহয় প্রথমে নাইবা বা সরে যাচ্ছে এরকম। এই জন্য মনে হচ্ছে যে না, তাদের প্রতি আমাদের যে সমর্থন এবং সংহতিটা ছিল সেটা যৌক্তিক একটা সমাধানে না পৌঁছা পর্যন্ত আমরা আছি, এই মেসেজটা দেওয়া দরকার। আমি মনে করছি আপনারা শেয়ার বাজার নিয়ে অনেকের দিক অভিজ্ঞতা আছে, যেমন সিক্রেট এক্সচেঞ্জ ডিএসসি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক ছিল মিনহাজ মান্নান ইমন, আপনারা কি চিনেন? সেই মিনহাজ মান্নান ইমন ভাইকে যে এই বিশেষ করে সম্ভবত 21-এর দিকে হবে বা এই 20-21-এর দিকে হবে বোধহয়, তাকে যে গ্রেফতার করেছিল, কি মামলায় গ্রেফতার করেছিল? তাকে দেখিয়েছিল যে সে আপনার ওই সময় যে কার্টুনিস্ট কিশোর আপনার যে আপনার আরেকটা ব্যাংক লুটেরা মাফিয়া, এই শেয়ার বাজারের অন অফ দা ডাকাত নাফিস সারাফাত, তার যে ওই একটা কার্টুন এঁকেছিল যে আমি নাফিস সারাফাত জানি ব্যাংক খাওয়ার ধারাপাত, এই গল্পটা কার্টুন এঁকেছিল কিশোর, সেটা শেয়ার দিয়েছিল অনেকে। সেই কার্টুনিস্টের সাথে ইমন ভাইয়ের আমি যত দেখেছি চ্যাট পেয়েছিল, যেই কারণে র‍্যাব তাকে তুলে নিয়েছিল। এটা ওই কার্টুনের ওইটা ছিল ইস্যু। মূলত দীপু মনি এবং তার কিছু কাছের লোকেরা, পরে ভদ্রলোকের সাথে কথা হয়েছিল সে সময় জানলাম, তার কোম্পানি লিখিয়ে নিয়েছে, তাকে ওইখান থেকে আউট করার জন্য এই ব্যবস্থাটা করেছিল। এই সিন্ডিকেট যারা শেয়ার বাজার নিয়ন্ত্রণ করেছে, ভুয়া কোম্পানি খুলে 1 টাকা শেয়ার 3 টাকা দেখায়। এবং সবচেয়ে আমি মনে করি এই যে আপনার শেয়ার বাজারে ঢোকার যে প্রক্রিয়াটা, এইখানে তো ওই যে বলছেন একজনের যে স্টাফ সে হেরিয়ার গাড়ি নিয়ে ঘুরে, কারণ অবশ্যই তো এখানে তো সব পর্যায়ের একটা লোকেরা জড়িত আছে এবং সিন্ডিকেট করে তো সবাই বেনিফিশিয়ারি হয়। যখন 1 টাকার শেয়ার 3 টাকা দেয়, একটা ভুয়া কোম্পানি কয়েক হাজার কোটি টাকা বাজার থেকে তুলে গায়েব হয়ে যায়। সবচেয়ে আশ্চর্যজনক এবং দুঃখজনক যেটা, এই গত 6 মাসেও শেয়ার বাজার থেকে প্রায় 70,000 কোটি টাকা হওয়া হয়ে গেল। এটা নিয়ে পত্রিকায় লেখা হয়েছে টুকটাক, বোধহয় টেলিভিশন এত প্রোগ্রামে আমরা দেখি টক সকালে পলিটিক্যাল আলোচনা, নির্বাচন কবে হবে, সংস্কার কি হচ্ছে, এই গতানুগতিক আলোচনা টক শোতে এখন অ্যাভয়েড করে যায় না। গতানুগতিক আলোচনা আমি কি বলবো? এখন এই সরকার, আমরা অবশ্যই আমাদের সমর্থিত সরকার, আমরা আন্দোলন করেই তো এই রক্তের বিনিময়ে সরকার নিয়ে আসলাম। ছাত্র দলের এই মামুন ভাই বিশ্ববিদ্যালয়ের একসাথে কাজ করার শুরু দেখেছি, ভদ্র মানুষ কতবার হামলার শিকার হয়েছে, চাকাইতে যে বন্ধুদের সাথে আড্ডা দিতে যে ছাত্র দল পরে এই কারণে বেধড়ক মারধরের শিকার হয়েছে। আমাদেরটা সবাই দেখেছে অনেক ক্ষেত্রে, আমরা একটু জাতীয়ভাবে পরিচিত, পত্রপত্রিকায় বেশি এসেছে, তাদের মতো এরকম আরো অসংখ্য রাজনৈতিক কর্মী বিভিন্ন দলের, তাদের মার খাওয়াটা, অত্যাচারের চিত্রটা কেউ দেখেও নেই। এইবার তো এই ফার্স্টে গ্রেপ্তার হয়ে রিমান্ডে আমরা দেখেছি কি পৈশাচিক অত্যাচার নির্যাতন করে। আপনারা ভাবেন, আমরা একটা পুরনো ভিডিও পাবেন, 2023 সালের 4 আগস্ট আমার বাসায় রাতে ডিবি হানা দিয়েছিল আমাদের যে ছাত্র সংগঠনের নেতা ইয়ামিন, তাকে গ্রেপ্তার করার জন্য। সে তৎকালীন মতিঝিল জোনের ডিসি ডিবি ছিল, মাতাল অবস্থায় আমাদের বাসায় গিয়েছিল। তখন আমরা বলেছিলাম এটা একটা গভর্নমেন্ট অফিসার এবং ডিবি অফিসার, সে অভিযান চালাচ্ছে জাঙ্কের অবস্থায়, যে ক্যান ইমাজিন সেখানে আর অফিসার হচ্ছে, তাদেরকে বললাম এই যে রাষ্ট্রের চিত্র। সেই হারামজাদাই হচ্ছে আমাকে ডিবির কার্যালয়ে তার টিমে দিয়েছিল, আমাকে এই যে গ্রেফতার করছিল, যে তার মানে উসুল করার জন্য তার চেহারাটা যে আমরা এক্সপোজ করলাম ওর কাছে দিয়েছিল। পরে শুনলো এখন যেটা অনেক বলতেছে, তার ওখানে তো চোখ বেঁধে মানে ঝুলাইয়া উপর করে আপনার হাত ঝুলাইয়া
এইটা অনেকে জানে না, সেটা রাজনীতি করে আসলে অনেক ক্ষেত্রে আপনারা দেখেন, অনেক ক্ষেত্রে হ্যাঁ রাজনীতিবিদ এমপি হয়, মন্ত্রী হয়, অনেকে ছবি তুলতে যায়, সম্মান করে, বিভিন্ন ক্ষেত্রে দাওয়াত দেয়। এই জায়গায় আসছে যে অনেকের কত তিক্ত এবং কি সংগ্রামটা বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দকে আমি দেখেছি জিবির কার্যালয় বা জামাত শিবিরের ছেলেরা, ছাত্র দল মার খেয়ে রক্তাক্ত হয়ে গেছে, হাত ফুলে গেছে, পা ফুলে গেছে। কোর্টে যখন তোলা হয় সাদা একটা পাঞ্জাবি আয়রন করা একটা কাপড় পরাইয়া নেতা কর্মীরা হাত জাগিয়ে দেখায় যে না সাহস আছে, কিন্তু ওইখানে যে কি নির্যাতন নিপীড়নের শিকার, ওই আদালত থেকে যাওয়ার পরেই আবার তার চোখ দিয়ে পানি পড়ে। কিন্তু এই তিক্ততা ইনস্টিটিউশন, সেইখানে হামলা করার পরে পুলিশ রিপোর্ট দেয় যে ধাক্কাধাক্কি হয়েছিল, বেশি কিছু হয়নি, এই সাদের উপর থেকেও ফেলে দিয়েছিল। সেই ডাকসুর নির্বাচনে অবৈধভাবে অনিয়ম করে প্রার্থিতার সুযোগ দিয়েছিল ছাত্রলীগের ছেলেদেরকে। এই আরেক 2 নম্বর লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিবলি রুবাইদুল ইসলাম। তো ওই দিন আমার মানে বক্তব্য দেওয়ার পরে একটা মনে হচ্ছে আমি একটা বোধহয় মিস্টেক করছিলাম যে তার গ্রেপ্তারের দাবিটা জানেন। তো যাই হোক লাকিলি কয়েকদিনের মধ্যে দেখলাম যে না, আমরা যশোরের জায়গায় জানাইছিলাম যে যখন শুনছি সে দেশ ত্যাগ করতেছিল, যে তার বিষয়ে অনুসন্ধান করেছে আন্তর্জাতিক এক সংস্থা, যে তার অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন লেনদেন, এবং দেখছেন না ব্র্যান্ডিং বাংলাদেশ নামে বাইরে প্রোগ্রাম করেছে, লুটপাট করেছে ব্র্যান্ডিং বাংলাদেশ। এইখানে সিএনএন কে এনেছিল, শেখ হাসিনা ইন্টারভিউ করে রোড শো করেছিল। তো এই ঘটনাগুলোর এখন পর্যন্ত এই ঘটনা কি একজন শিবলি রুবায়েতকে গ্রেফতার করেছে? প্লেয়ার কি শুধু শিবলি রুবায়েত একা ছিল না? দুঃখজনক হচ্ছে গতকালকে একটা পত্রিকায় দেখলাম যে মির্জা আজম আওয়ামী লীগের এই অনবদ্য বিগ লিডার ছিলেন, তিনি 5ই আগস্টের পরে ইউনাইটেড গ্রুপের গেস্ট হাউসে বেশ কয়েকদিন ছিলেন, তারপরে তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। প্রচার আমাদের এই পরিস্থিতির সময় ছাত্র জনতা যখন রাজপথের দখলে ছিল, আওয়ামী লুটেরা, ডাকাত, মাফিয়ারা যান বাঁচাতে অনেকে সেনা ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন আপনার 625 জন। এই 625 জন কারা আশ্রয় নিয়েছিল আমরা এখন পর্যন্ত জানি না। তাহলে আমরা যে সংস্কারগুলো চাচ্ছি, প্রকৃত অর্থে বেশিরভাগ জায়গায় সেক্টরে এখনো ওই ফ্যাসিবাদের সহযোগীরাই বসে আছে, এবং বাস্তব চিত্র হচ্ছে এইটা যে আমরা যাদেরকে সরকারে বসিয়েছি, উপদেষ্টায় বসিয়েছি, সচিব বানিয়েছি, প্রশাসনের দায়িত্ব বসিয়েছি, এদেরকে ব্যবহার করে এদের মামু, খালু, বন্ধু বান্ধব সার্কেলের পরিচয় সুবিধা ভোগ করছে। আজকে আপনাদের এই দাবির সাথে আমরা আছি। অবশ্যই রাশেদ মাকসুদ সাহেব সহ তার টিম অনভিজ্ঞ, তারা পরিচয় দিয়েছে, তাদেরকে রিজাইন করতে হবে। এখানে প্রথম দিকে দায়িত্ব দিয়েছিল মাশরুর রিয়াজ ভাইকে, আবার দেখলাম একদিনের ব্যবধানে শেষ হয়ে গেল। এই মাশরুর সে কে? বিএনপি যে ম্যাডামের যে উপদেষ্টা ছিল, এই প্রেস কনফারেন্সে রিয়াজ রহমান সাহেবের ছেলে বলে। এখন ব্যবসা বাণিজ্য যারা করেছে বাংলাদেশের প্রেক্ষাপটে, বা সরকারি চাকরি যারা করে, যেই গভর্নমেন্ট থাকে তাদের থেকে একটু কাজ না হলে চাকরি করা যায় না, এটাই দেশের বাস্তবতা। এখন একটা লোকের সাথে ছবি থাকলেই তো সে আপনার ফ্যাসিবাদের দোষর, লুটপাটকারী হয়ে যাবে। আমার সাথে তো রাস্তাঘাটে এখানে সেখানে কত লোক ছবি তোলে, এখন ছবি না তুললে বলবে যে তারা অহংকারী হয়ে গেছে, বিশাল একটা মানুষকে দাম দেয় না। তো আমরা ছবি তুলি, এখন কে ভালো না কে মন্দ, একটা লোকের সাথে একটা লোকের ছবি দিয়ে আপনি বিচার কেন করবেন? ছবি দিয়ে কেউ যেগুলো তুলে নিতে পারে। আমরা অনতিবিলম্বে অবশ্যই আমরা আপনাদের দাবির সাথে, আপনারা কালকে যাচ্ছেন স্মারকলিপি দেন, আরো একবার সব লাইনে গভর্নরকে, অর্থ উপদেষ্টাকে দিলেন, তাকে একটা সিসি দেন যে আপনারা অবশ্যই এই সর্বশান্ত শেয়ার বাজারের প্রতিনিধিদের সাথে আপনাদের বসতে হবে। গভর্নর থাকবে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান থাকবে, অর্থ উপদেষ্টা থাকবে, তার সামনে আপনারা তার বিষয়গুলো তুলে ধরেন। যদি আপনাদের তার সেখানে সে পরিষ্কারভাবে আপনারা বলবেন আমরা আপনাকে এবং এই সিকিউরিটি এক্সচেঞ্জের যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের উপস্থিতিতে আমরা কথা বলতে চাই, তারা সরাসরি বিনিয়োগকারীদের মুখোমুখি হবে, তাদেরকে জমিদারির জন্য এখানে বসায়, আপনাদের সার্ভিস দেওয়ার জন্য বসাইছে। কাজে আপনারা রাস্তায় রাস্তায় ন্যায় বিচার চাবেন, আপনাদের ক্ষতিপূরণ চাবেন, আর তারা আরামসে বেতন নিয়ে যাবে, সুযোগ সুবিধা নিয়ে যাবে, বিভিন্ন কোম্পানিকে ঢুকে ফায়দা নেবে, এটা চলতে পারে না। আপনারা এই সব ওয়ার্নিং দেন, তারপরে যদি সেখানে কাজ না হয় তারপর আপনাদের যে কোনো হাট কর্মসূচিতে
আমরা যাব এবং আমরা ইতিমধ্যেই আপনাদের প্রোগ্রামগুলোতে ছিলাম, ভাবতেও থাকবো যে আমি আজকে কয়েকটা প্রোগ্রাম থেকে আমি একটু বিদায় নিচ্ছি, মাফ করবেন, আল্লাহ হাফেজ।